সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপথ জীব যেন বন জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো। দুজনেই খানিকটা চুপচাপ। তারপরে আলভারেজ বললে, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে নাকি দেখো। ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করলে না। রাত্রি কেটে গেল। শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা। গল্পের সন্ধ্যা চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিখ্যাত সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই চিরস্মরণীয় অ্যাডভেঞ্চার উপন্যাস চাঁদের পাহাড়। আজ তার তৃতীয় পর্ব। আগের পর্বটিতে আপনারা শুনেছেন আফ্রিকার প্রত্যন্ত শূন্য প্রান্তরের একটি জনহীন স্টেশনের স্টেশন মাস্টার শঙ্কর দূরে এক জলাভূমিতে মাছ ধরতে গিয়ে উদ্ধার করে এক পর্তুগিজ প্রসপেক্টর আলভারেজকে। সে তখন খুব অসুস্থ। শঙ্কর তার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলার চেষ্টা করে। তার অসুস্থ অবস্থায় মুখ থেকে সে শোনে সুদূর রিক্টার্স ভেল্ড পর্বতশ্রেণীর হলদে হীরের খনি আবিষ্কারের গল্প, যা শেষ মুহূর্তে তার হাতছাড়া হয়ে যায়। ধীরে ধীরে শঙ্করের সেবাতে আলভারেজ সুস্থ হয়ে ওঠে। এরপর কি ঘটবে আজ শুনুন গল্পটির তৃতীয় পর্ব। গল্প পাঠে দীপ। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো আলভারেজ সে যাত্রা সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখলে। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করে ফেলেছিল। বললে, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই হলদে হীরের খনি। অসুখের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল, এখন সে সম্বন্ধে বৃদ্ধ আর কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বললে, আমিও যে কথাটা না ভেবে দেখেছি তা মনে করো না, কিন্তু আলিয়ার পিছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বললে, আছে কিনা তা দেখতে দোষ কি? আজকেই বলো তো, মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। আলভারেজ কিছুক্ষণ ভেবে বললে, করো তার, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হিরে খুঁজে বেড়ায় তারা সবসময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিচ্ছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়াঞ্জা হ্রদে স্টিমার চড়ে দক্ষিণমুখে মোয়াঞ্জার দিকে যাবে ঠিক করলে। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে আর কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদৌ ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের চেয়ে চেয়ে দেখতে লাগলো। আলভারেজ বললে, আফ্রিকায় জিরাফ মারবার জন্যে গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। যে সে মারতে পারে না, সেই জন্য মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইলে পরক্ষণেই মাঠের দূর প্রান্তের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসুমু থেকে স্টিমার ছাড়ল। এটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে। নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাইকুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে। সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে আবার ওরা পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলো তার নাম মোয়াঞ্জা। এখান থেকে 300 মাইল দূরে ট্যাবোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে তাঙ্গানিকা হ্রদের
তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বললে, তাঙ্গানিকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে, তা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মড়কে তাঙ্গানিকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়াঞ্জা থেকে ট্যাবরার পথে সিংহের ভয়ও খুব বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। অ্যালভারেজকে সে খুব খাতির করলে। শঙ্করকে দেখে বললে, একে কোথায় পেলে? এ তো হিন্দু, তোমার কুলি। আলভারেজ বললে, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বললে, কিরকম? আলভারেজ আনুপর্বিক সব বর্ণনা করলে, তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বললে না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বললে, বেশ ভালো। ওর মুখ দেখে মনে হয় ওর মনে সাহস ও দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে। একবার উগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল, তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো, রাত সামনে, আমার এখানেই রাত্রি যাপন করো। এটার গভর্নমেন্টের ডাক বাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ চলে বিকালের দিকে এসে উঠেছি। সাহেবের একটি ছোট গ্রামোফোন ছিল। সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমেটো ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্যভোজন সমাপ্ত করার পরে সবাই বাংলোর বাইরে ক্যাম্প চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধহয় মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বললে, তাঙ্গানিকায় বেজায় সিংহের উপদ্রব আর বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশ সিংহই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিছুই চায় না। শঙ্কর ভাবলে, খুব সুসংবাদ বটে। উগান্ডা রেলওয়ে তৈরি হওয়ার সময় সে সিংহের উপদ্রব কাকে বলে খুব ভালো করেই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিলে, সূর্য উঠে গেলে খুব সাবধানে থাকবে। স্লিপিং সিকনেসের মাছি রোদ উঠলেই জাগে, গায়ে যেন না বসে। দীর্ঘ দীর্ঘ ঘাসের বনের মধ্য দিয়ে সুঁড়ি পথ। আলভারেজ বললে, খুব সাবধান, এই ঘাসের বনে সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। অ্যালভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই। অর্থাৎ তার গুলি বড় একটা ফসকায় না। কিন্তু অত বড় অব্যর্থ লক্ষ্য শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেলে না। কারণ উগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে, সিংহ যখন যাকে নেবে এমন সম্পূর্ণ অতর্কিতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়া স্ট্র্যাপ খোলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাত্রে বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। অ্যালভারেজ বলে, সামনে কোনো গ্রাম নেই। অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। একটা বৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটা তাঁবু খাটানো হলো। কাঠকুটো পুড়িয়ে আগুন জ্বালিয়ে রাত্রের খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিন পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল। অনেক রাত্রে অ্যালভারেজ ডাকলে, শঙ্কর ওঠো। শঙ্কর ধর্মড় করে বিছানায় উঠে বসল। অ্যালভারেজ বললে, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি একটা কোনো অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্পাবশিষ্ট আলোকে সুবৃহৎ বাওবাব গাছটা একটা ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণে জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করতে সঙ্গে সঙ্গে তাঁবুর পর্দার ভিতর থেকে অ্যালভারেজ পরপর দুবার রাইফেল ছুঁড়লে। শব্দটা লক্ষ্য করে শঙ্করও সেই মুহূর্তে বন্দুক ওঠালে।
কিন্তু শঙ্কর ঘোড়া টিপবার আগে আলভারেজের রাইফেল আবার একবার আওয়াজ করে উঠল। তারপরেই ওরা টর্চ ফেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখলে তাঁবুর পূব দিকে বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভিতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা এইখানে পড়ে থাক, চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনেই এসে শুয়ে পড়ল। আর একটু পরেই শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য তাঙ্গানিকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহ গর্জন শুনেছে, কিন্তু এ রাত্রের সে ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে 20 হাতের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বললে, না, রাত্রে দেখছি একটু ঘুমোতে দিলে না। আগের সিংহটার জোড়া, সাবধানে থাকো, বড় পাজি জানো। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিভু নিভু, তার বাইরে তো ঘুটঘুটে অন্ধকার। পাতলা ক্যাম্বিসে চটের মাত্র ব্যবধান, তার ওদিকে সাথীহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করলে। দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে তাঙ্গানিকা হ্রদে ভাসল। হ্রদ পার হয়ে অ্যালবার্টভিল বলে একটা ছোট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমার চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনিতে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণমুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান, কতগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ানদের আড্ডা। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ ওর কাছে এসে বললে, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই। আমার নাম অ্যালবুকার্ক। শঙ্কর চেয়ে দেখলে অ্যালভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুনে নেওয়া যায়, এমন সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বললে, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। লোকটা বললে, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে, চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল, বললে, তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তার সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো খেলেনি। নাইরোবিতে সে জানত বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরুতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বললে, কি নিগার, কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে অ্যালবুকার্ক এই রিভলভারের গুলিতে কাদা খোঁজা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন আসবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুন্ডা। আর সে কি? কাল পর্যন্ত
রেলের নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারি খেলে তবে সর্বস্ব যাবে। হয়তো আধ মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরের চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বললে, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পিছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বললে, এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উঠল। দুজনেই চমকে উঠে পিছনে চাইলে অ্যালভারেজ তার উইনচেস্টার রিপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। অ্যালভারেজ বললে, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? 3 বলতে পিস্তল ফেলে দিবি। 1, 2, 3। অ্যালবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। অ্যালভারেজ বললে, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। অ্যালবুকার্ক একটু বিস্মিত হলো। অ্যালভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেওনি। সে হেসে বলল, আচ্ছা মেট, কিছু মনে করো না, আমারই হার। দাও আমার পিস্তল দাও ছোকরা। কোনো ভয় নেই, দাও। এসো, হাতে হাত দাও। তুমিও মেট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছেই আমার কেবিন। 1 গ্লাস বিয়ার খেতে খেতে কথা হবে। অ্যালভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে অ্যালবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণ খোলা হাসি হেসে কত গল্প করল, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা যে এমন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনি ধারা দিল খোলা হাসি হেসে খোঁজ গল্প করতে পারে, পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্যে। নদীর 2 তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বন জঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল। বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী আপনার সৌন্দর্য ও নিবিড় প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্য প্রিয় ভাবুক মনটি ছিল, হাজার হোক সে বাংলার মাটির ছেলে, ডিয়েগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ স্বর্ণান্বেষী প্রসপেক্টর নয়। এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কি স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময় বন্য প্রকৃতি তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্যজন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও সে জেগে বসে থাকে। ওই জলজলে সপ্তর্ষি মণ্ডল, আকাশের অনেক দূর তার ছোট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষি মণ্ডল উঠেছে। ওই রকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রে চাঁদও। সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে এসে সে পড়েছে, আরও কত দূরে তাকে যেতে হবে। কি এর পরিণতি কে জানে। 2 দিন পরে বোট এসে সানকিনি পৌঁছল। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষ শূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ।
এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রি অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। অ্যালভারেজ বললে, এই সব ভেল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বাললে। শঙ্কর জল খুঁজতে বেরোলো। সঙ্গে সঙ্গে অ্যালভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিলে। শঙ্কর শপথ নিয়ে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারধারে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, এই রকম দেখতে, সব দিক কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন অ্যালভারেজের কথা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারলে না। হেঁটেই যাচ্ছে, একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পর শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে যে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানব শূন্য সিংহসংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে, অনাহারে এবং এই কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে। সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যার পূর্বে, অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলা থেকে অ্যালভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। অ্যালভারেজ বললে, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরু প্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমারই মতো অনেকে রোডেশিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা। তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। শঙ্কর বললে, অ্যালভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলব না। অ্যালভারেজ বললে, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে উগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিনে। মাস 2 ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ড অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। অ্যালভারেজ ম্যাপ মিলিয়ে বললে, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান। রিক্টার্স ভেল্ড পর্বত এখনও এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এ অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্করের এ গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ ছায়া বিরল, অথচ বিশাল আঁকা বাঁকা। সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আর বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরে নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধেবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে অ্যালভারেজ বললে, এই যে দেখছো রোডেশিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বার্লি খনির নাম নিশ্চয় শুনেছ। আরও অনেক ছোটোখাটো খনি আছে। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনো পায়। কথাটা শেষ করে বলে উঠল, ওরা কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। বললে, কোথায়, কে? কিন্তু অ্যালভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে। শঙ্করের চোখে পড়ল।
অ্যালভারেজ বললে, শঙ্কর বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল অ্যালভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্যে দিয়ে আসছে। একটু পরে তারা এসে তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ, দীর্ঘকায়, তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। অ্যালভারেজ জুলু ভাষায় বললে, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপর ওরা সব মাটির উপর বসে পড়ল। অ্যালভারেজ বললে, শঙ্কর ওদের খেতে দাও। তারপর অনুচ্চ স্বরে বললে, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর। অ্যালভারেজও ওই সঙ্গে আবার খেতে বসল, যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময়ই তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝলে অ্যালভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সাথে খেতে হয়। অ্যালভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষে ওরা চলে গেল। যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে অ্যালভারেজ বললে, ওরা মাটা বেল জাতির লোক, ভয়ানক, দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে, শয়তানকেও ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না, ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বললে, তবে তুমি বন্দুক আনতে বললে কেন? অ্যালভারেজ হেসে বললে, দেখো, ভেবেছিলাম খেয়েও না ভুলে কিংবা কথাবার্তায় যদি বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম। এ কটাকে সাবার করে দিতাম। আমার নাম অ্যালভারেজ। আমিও এককালে শয়তানকে ভয় করতুম না, এখনো করিনি। ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরও 5-6 দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করল। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। অ্যালভারেজও তাকে সাবধান করে দিয়ে বললে, খুব হুঁশিয়ার শঙ্কর। বনে চলাফেরা করা যার অভ্যাস নেই, সে পদে পদে এই বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা যায়। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরছিলে, এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম। এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলত, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করলে, তোমার এই হলদে হীরের খনি কত দূরে? এই তো রিক্টার্স ভেল্ড পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। অ্যালভারেজ হেসে বললে, তোমার ধারণা নেই বললাম যে। আসল রিক্টার্স ভেল্ডের এটা বাইরের থাক। এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে 70 মাইল ও পশ্চিমে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এই বন পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল, সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গমাইল সমস্ত রিক্টার্স ভেল্ড পার্বত্য অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলাম আজ 7-8 বছর আগে, ঠিক সে জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা, ইয়াং ম্যান? শঙ্কর বললে, এদিকে খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ু ভক্ষণ করা ছাড়া উপায় নেই। অ্যালভারেজ বললে, কিছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেবুনের মেলা। কিছু না মেলে বেবুনের দাপনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে।
আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালালে। শঙ্কর রান্না করলে। আহারাদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে। আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বললে, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় 3 গুণ বড় আকারের। 1888 সালে মোজেস কাউলে, পৃথিবী পর্যটক ও বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়াম কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেসিয়ান মনস্টারের নাম শুনেছ? শঙ্কর বললে, না, কি সেটা? শোনো তবে। রোডেসিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে। ও দেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা, দেহটা জলহস্তির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারটার প্রকৃতিও খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এইসব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেসিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিল সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের HD বাস ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেসিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কোভিরান্ডো হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহিহি ডাকের মতো ডাক শুনে তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল, সাহেব পালাও পালাও, ডিঙ্গোনেক ডিঙ্গোনেক ডিঙ্গোনেক। এই জানোয়ারটার জুলু নাম। 2-3 বছরে এক আধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতটাই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন তিনি তার 300 টোটা গোটা 2 উপরি উপরি ছড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না, রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে। শঙ্কর বললে, তুমি কি করে জানলে এসব? মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেক দিন আগে বুলাওয়ে ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেসিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিলুম, তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেসিয়ান মনস্টার। শঙ্কর বললে, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখনি? প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো, হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল অ্যালভারেজ, দুর্ধর্ষ ও নির্ভীক অ্যালভারেজ, দুঁদে ও অব্যর্থ লক্ষ্য অ্যালভারেজ। ওর প্রশ্ন শুনে চমকে উঠল এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণেই শিউরে উঠল। সঙ্গে সঙ্গে অ্যালভারেজ যেন নিজের অজ্ঞাতসারেই চারপাশের জনমানবহীন ঘন অঞ্চল ও রহস্য ভরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখলে কোনো কথা বললে না। যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে, যে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। অ্যালভারেজ ভয় পেয়েছে। অবাক! অ্যালভারেজের ভয়! শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী,
এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর, যে নির্ভীক এগিয়ে এসো, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সেই গহন রহস্যের সন্ধান। রিক্টার্স ভেল পর্বতমালা ভারতের দেবাত্মা নগাধিরাজ হিমালয় নয়, এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস লোলুপ। সে কাউকে রেহাই দেবে না। তারপর দিন 2 কেটে গেল। ওরা ক্রমশ গভীর থেকে গভীরতর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে। পথ কোথাও সমতল নয়, কেবল চড়াই আর উতরাই। মাঝে মাঝে কর্কশ ও দীর্ঘ টুস্ক ঘাসের বন। জল প্রায় দুষ্প্রাপ্য। ঝর্ণা এক আধটা যদিও বা দেখা যায়, অ্যালভারেজ তাকে জল ছুঁতেও দেয় না। দিব্যি স্ফটিকের মতো নির্মল জল পড়ছে ঝর্ণা বেয়ে, সুশীতল ও লোভনীয়। তৃষ্ণার্ত লোকের পক্ষে সে লোভ সম্বরণ করা বড়ই কঠিন। কিন্তু অ্যালভারেজ জলের বদলে ঠান্ডা চা খাওয়াবে, তবুও জল খেতে দেবে না। জলের তৃষ্ণা ঠান্ডা চায়ে দূর হয় না। তৃষ্ণার কষ্টই সবচেয়ে বেশি কষ্ট বলে মনে হচ্ছিল শঙ্করের। এক জায়গায় টুস্ক ঘাসের বন বেজায় ঘন, তবে উপরে ওদের চারধার ঘিরে সেদিন কুয়াশাও খুব গভীর। হঠাৎ বেলা উঠলে নিচের কুয়াশা সরে গেল। সামনে চেয়ে শঙ্করের মনে হলো খুব বড় একটা চড়াই তাদের পথ আগলে দাঁড়িয়ে। কত উঁচু সেটা তা জানা সম্ভব নয়, কারণ নিবিড় কুয়াশা কিংবা মেঘে তার উপরের দিকটা সম্পূর্ণরূপে আবৃত। আলভারেজ বললে, রিক্টার্স ভেল্ডের আসল রেঞ্জ। শঙ্কর বললে, এটা পার হওয়া কি দরকার? অ্যালভারেজ বললে, এজন্য দরকার যে সেবার আমি আর জিম দক্ষিণ দিক থেকে এসেছিলুম এই পর্বতশ্রেণীর পাদমূলে, কিন্তু আসল রেঞ্জ পার হইনি। যে নদীর ধারে হলদে হিরে পাওয়া গিয়েছিল তার গতি পূর্ব থেকে পশ্চিমে, এবার আমরা যাচ্ছি উত্তর থেকে দক্ষিণে। সুতরাং পর্বত পার হয়ে ওপারে না গেলে কি সেই নদীর ঠিকানা করতে পারি? শঙ্কর বললে, আজ যেরকম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছি, তাতে একটু অপেক্ষা করা যাক না কেন? আর একটু বেলা বাড়ুক। তাঁবু ফেলে আহারাদি সম্পন্ন করা হলো। বেলা বাড়লেও কুয়াশা তেমন কাটল না। শঙ্কর ঘুমিয়ে পড়ল তাঁবুর মধ্যে। ঘুম যখন ভাঙল, বেলা তখন নেই। চোখ মুছতে মুছতে তাঁবুর বাইরে এসে সে দেখলে আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ খুলে বসে আছে। শঙ্করকে দেখে বললে, শঙ্কর, আমাদের এখনো অনেক ভুগতে হবে, সামনে চেয়ে দেখো। আলভারেজের কথার সঙ্গে সঙ্গে সামনের দিকে চাইতেই এক গম্ভীর দৃশ্য শঙ্করের চোখে পড়ল। কুয়াশা কখন কেটে গেছে, তার সামনে বিশাল রিক্টার্স ভেল্ড পর্বতের প্রধান থাক ধাপে ধাপে উঠে মনে হয় যেন আকাশে গিয়ে উঠে ঠেকেছে। পাহাড়ের কোটি দেশ নিবিড় বিদ্যুৎ গর্ভ মেঘপুঞ্জ আবৃত, কিন্তু উচ্চতম শিখররাজি অস্তমান সূর্যের রঙিন আলোয় দেবলোকের কনক দেউলের মতো বহুদূর নীল শূন্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু সামনের পর্বতাংশ সম্পূর্ণ দুরারোহ, শুধুই খাড়া খাড়া উত্তুঙ্গ শৃঙ্গ, কোথাও একটু ঢালু নেই। অ্যালভারেজ বললে, এখান থেকে পাহাড়ে ওঠা সম্ভব নয় শঙ্কর, দেখেই বুঝেছ নিশ্চয়। পাহাড়ের কোলে কোলে পশ্চিম দিকে চলো, যেখানে ঢালু এবং নিচু পাড়, সেখান দিয়েই পাহাড় পার হতে হবে। কিন্তু এই 150 মাইল লম্বা পর্বতশ্রেণীর মধ্যে কোথায় সেরকম জায়গা আছে? এ খুঁজতেই তো 1 মাসের উপর যাবে দেখছি। কিন্তু দিন 5-6 পশ্চিম দিকে যাওয়ার পর এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পর্বতের গা বেশ ঢালু, যেখান দিয়ে পর্বতে ওঠা চলতে পারে। পরদিন খুব সকাল থেকে পর্বতারোহণ শুরু হলো। শঙ্করের ঘড়িতে তখন বেলা 6:30। 8:30 বাজতে না বাজতে শঙ্কর আর চলতে পারে না। যে জায়গাটা দিয়ে তারা উঠছে সেখানে পর্বতের খাড়াই 4 মাইলের মধ্যে উঠেছে 6000 ফুট। সুতরাং পথটা ঢালু হলেও কি ভীষণ দুরারোহ তা সহজেই বোঝা যাবে। তাছাড়া যতই উপরে উঠছে অরণ্য ততই নিবিড়তর, ঘন অন্ধকার চারিদিকে। বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ে না, তাই সূর্যের আলো। পথ বলে কোনো জিনিস নেই,
চোখের সামনে শুধুই গাছের গুঁড়ি যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে চলেছে। কোথা থেকে জল পড়ছে কে জানে। পায়ের নিচের প্রস্তর আর্দ্র ও পিচ্ছিল, প্রায় সর্বত্রই শ্যাওলা ধরা। পা পিছলে গেলে গড়িয়ে নিচের দিকে বহুদূর চলে গিয়ে তীক্ষ্ণ শিলাখণ্ডে আহত হতে হবে। শঙ্কর বা আলভারেজ কারোর মুখে কথা নেই। উত্তুঙ্গ পথে উঠবার কষ্টে দুজনেই অবসন্ন, দুজনেরই ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। শঙ্করের কষ্ট আরও বেশি। বাংলার সমতল ভূমিতে আজন্ম মানুষ হয়েছে, পাহাড়ে ওঠার অভ্যাসই নেই কখনো। শঙ্কর ভাবছে আলভারেজ কখন বিশ্রাম করতে বলবে। সে আর উঠতে পারছে না। কিন্তু যদি সে মরেও যায়, একথা আলভারেজকে সে কখনোই বলবে না যে সে আর পারছে না। হয়তো তাতে আলভারেজ ভাববে ইস্ট ইন্ডিজের মানুষগুলো দেখছি নিতান্তই অপদার্থ। এই মহা দুর্গম পর্বত অরণ্যে সে ভারতের প্রতিনিধি। এমন কোনো কাজ সে করতে পারে না যাতে তার মাতৃভূমির মুখ ছোট হয়ে যায়। বড় চমৎকার বন, যেন পরীর রাজ্য। মাঝে মাঝে ছোটোখাটো ঝর্ণা যেন বনের মধ্য দিয়ে খুব উপর থেকে নিচে যাচ্ছে। গাছের ডালে নানা রঙের টিয়া পাখি চোখ ঝলসে দিয়ে উড়ে বেড়াচ্ছে। বড় বড় ঘাসের মাথায় সাদা সাদা ফুল, অর্কিডের ফুল ঝুলছে গাছের ডালের গায়ে, গুঁড়ির গায়ে। হঠাৎ শঙ্করের চোখে পড়ল গাছের ডালে মাঝে মাঝে লম্বা দাঁড়ি গোঁফওয়ালা বালখিল্য মুনিদের মতো ও কারা বসে রয়েছে। তারা সবাই চুপচাপ বসে, মুনি জনচিত গাম্ভীর্যে ভরা। ব্যাপার কি? আলভারেজ বললে, ও কলবাস জাতীয় মাদি বাঁদর। পুরুষ জাতীয় কলবাস বাঁদরের দাঁড়ি গোঁফ নেই। স্ত্রী জাতীয় কলবাস বাঁদরের হাতখানিক লম্বা দাঁড়ি গোঁফ গজায় এবং তারা বড় গম্ভীর। দেখেই বুঝতে পারছ। ওদের কাণ্ড দেখে শঙ্কর হেসেই খুন। পায়ের তলায় মাটিও নেই, পাথরও নেই। তার বদলে আছে শুধু পচা পাতা ও শুকনো গাছের গুঁড়ির স্তূপ। এই সব বনে শতাব্দীর পর শতাব্দী ধরে পাতার রাশি ঝরছে, পচে যাচ্ছে। তার উপরে শ্যাওলা পুরু হয়ে উঠছে, ছাতা গজাচ্ছে। তার উপরে আবার নতুন ঝরা পাতার রাশি, আবার পড়ছে গাছের ডালপালা গুঁড়ি। জায়গায় জায়গায় 60-70 ফুট গভীর হয়ে জমে রয়েছে এই পাতার স্তূপ। অ্যালভারেজ ওকে শিখিয়ে দিলে এই সব জায়গায় খুব সাবধানে পা ফেলে চলতে হবে। এমন জায়গা আছে যেখানে মানুষ চলতে চলতে ওই ঝরা পাতার রাশির মধ্যে ভুস করে ঢুকে ডুবে যেতে পারে। যেমন অতর্কিতে পথ চলতে চলতে পুরনো কুয়ার মধ্যে পড়ে যায়। উদ্ধার করা সম্ভব না হলে সেসব ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু অনিবার্য। শঙ্কর বললে, পথের গাছপালা না কাটলে তো আর ওঠা যাচ্ছে না, বড় ঘন হয়ে উঠছে। খুরের মতো ধারালো চওড়া এলিফ্যান্ট ঘাসের বন, যেন রোমান যুগের দ্বিধার তলোয়ার। তার মধ্য দিয়ে যাওয়ার সময় দুজনের কেউই নিরাপদ বলে ভাবছে না নিজেকে। দুহাত তফাতে কি আছে দেখা যায় না। যখন তখন সব রকম বিপদের সম্ভাবনাই তো রয়েছে। বাঘ, সিংহ বা বিষাক্ত সাপ কোনোটি থাকা বিচিত্র নয়। শঙ্কর লক্ষ্য করেছে মাঝে মাঝে ডুগডুগি বা ঢোল বাজনার মতো একটা শব্দ হচ্ছে কোথাও যেন বনের মধ্যে। কোনো অসভ্য জাতির লোক ঢোল বাজাচ্ছে নাকি? আলভারেজকে জিজ্ঞেস করতে সে বললে, ঢোল নয়, বড় বড় বেবুন কিংবা বন মানুষ বুক চাপড়ে ওই রকম শব্দ করে। মানুষ এখানে কোথা থেকে আসবে? শঙ্কর বললে, তুমি যে বলেছিলে এ বনে গরিলা নেই। গরিলা সম্ভবত নেই। আফ্রিকার মধ্যে বেলজিয়ান কঙ্গোর কিছু অঞ্চল, রাওয়েনজির আল্পস বা তিরুঙ্গা আগ্নেয় পর্বতের অরণ্য ছাড়া আর কোথাও গরিলা আছে বলে তো জানা নেই। গরিলা ছাড়াও অন্য রকমের বন মানুষ বুক চাপড়ে ওরকম আওয়াজ করতে পারে। ওরা 4500 ফুটের উপর উঠেছে। সেদিনের মতো সেখানেই রাত্রির বিশ্রামের জন্য তাঁবু ফেলা হলো। একটা বিশাল সত্যিকার ট্রপিক্যাল অরণ্যের রাত্রিকালীন শব্দ এত বিচিত্র ধরনের ও এত ভীতিজনক যে সারা রাত শঙ্কর চোখের পাতা বোঝাতে পারলে না। শুধু ভয় নয়, ভয় মিশ্রিত একটা বিস্ময়। কত রকমের শব্দ, হায়নার হাসি, কলবাস বানরের কর্কশ চিৎকার, বন মানুষের বুক চাপড়ানোর আওয়াজ, বাঘের ডাক। প্রাকৃতিক এই বিরাট নিজস্ব পশুশালায় রাত্রে কেউ ঘুমোয় না।
সমস্ত অরণ্যটা এই গভীর রাত্রে যেন হঠাৎ ক্ষেপে উঠেছে। বছর কয়েক আগে খুব বড় একটা সার্কাসের দল এসে ওদের স্কুল বোর্ডিংয়ের পাশের মাঠে তাঁবু ফেলেছিল। তাদের জানোয়ারদের চিৎকারে বোর্ডিংয়ের ছেলেরা রাত্রে ঘুমোতে পারত না। শঙ্করের সেই কথা এখন মনে পড়ল। কিন্তু এসবের চেয়েও মধ্যরাত্রে একদল বনহস্তির বৃংহতী তাঁবুর অত্যন্ত নিকটে শুনে শঙ্কর এমন ভয় পেয়ে গেল যে আলভারেজকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠালে। আলভারেজ বললে, আগুন জ্বলছে তাঁবুর বাইরে, কোনো ভয় নেই, ওরা ঘেঁষবে না এদিকে। সকালে উঠে আবার উপরে ওঠা শুরু। উঠছে তো উঠছেই, মাইলের পর মাইল বুনো বাঁশের জঙ্গল, তার তলায় বুনো আদা। ওদের পথের 100 হাতের মধ্যে বাঁদিকের বাঁশবনের তলা দিয়ে একটা প্রকাণ্ড হস্তিজুত কচি বাঁশের কোঁড় মড়মড় করে ভাঙতে ভাঙতে চলে গেল। 5000 ফুট উপরে কত কি বুনো ফুলের মেলা। টকটকে লাল এরিথ্রিনা প্রকাণ্ড গাছে ফুটেছে। পুষ্পিত ইপোমিয়া লতার ফুল দেখতে ঠিক বাংলাদেশের বনকলমি ফুলের মতো, কিন্তু রংটা অত গাঢ় বেগুনি নয়। সাদা ভেরোনিকা গন্ধ সুগন্ধে বাতাসকে ভারাক্রান্ত করেছে। বন্য কফির ফুল, রঙিন বোগনিয়া, মেঘের রাজ্য ফুলের বন, মাঝে মাঝে সাদা বেলুনের মতো মেঘপুঞ্জ গাছপালার মগডালে এসে আটকাচ্ছে, কখনো বা আরও নেমে এসে ভেরোনিকার বন ভিজিয়ে দিয়ে যাচ্ছে। 7500 ফুটের উপর থেকে বনের প্রকৃতি একেবারে বদলে গেল। এই পর্যন্ত উঠতে ওদের আরও 2 দিন লেগেছে, আর অসহ্য কষ্ট, কোমর পিঠ ভেঙে পড়েছে। এখানে বনানীর মূর্তি বড় অদ্ভুত। প্রত্যেক গাছে গুঁড়ি ও শাখা প্রশাখা পুরু শ্যাওলায় আবৃত। প্রত্যেক ডাল থেকে শ্যাওলা ঝুলছে। সে শ্যাওলা কোথাও কোথাও এত লম্বা যে গাছ থেকে ঝুলে প্রায় মাটিতে এসে ঠেকবার মতো হয়েছে। বাতাসে সেগুলো আবার দোল খাচ্ছে। তার উপর কোথাও সূর্যের আলো নেই, সবসময়ই যেন গোধূলি। আর সবটা ঘিরে বিরাজ করছে এক অপার্থিব ধরনের নিস্তব্ধতা। বাতাস বইছে, তারও শব্দ নেই। পাখির কুজন নেই সে বনে। মানুষের গলার সুর নেই, কোনো জানোয়ারের ডাক নেই। যেন কোনো অন্ধকার নরকে দীর্ঘশ্মশ্রু প্রেতের দলের মধ্যে এসে পড়েছে ওরা। সেদিন অপরাহ্নে যখন আলভারেজ তাঁবু ফেলে বিশ্রাম করবার হুকুম দিলে, তখন তাঁবুর বাইরে বসে এক পাত্র কফি খেতে খেতে শঙ্করের মনে হলো এ যেন সৃষ্টির আদিম যুগের অরণ্যানী। পৃথিবীর উদ্ভিদ জগৎ যখন কোনো একটা সুনির্দিষ্ট রূপ ও আকৃতি গ্রহণ করেনি, সে যুগে পৃথিবীর বুকে বিরাটকায় সরীসৃপের দল জগৎ জোড়া বন অঞ্চলের নিবিড় অন্ধকারে ঘুরে বেড়াত। সৃষ্টির সেই অতীত প্রভাতে সে যেন কোনো জাদু মন্ত্র বলে ফিরে গিয়েছে। সন্ধ্যার পরেই সমগ্র বনানী নিবিড় অন্ধকারে আবৃত হলো। তাঁবুর বাইরে ওরা আগুন করেছে। সেই আলোর মণ্ডলীর বাইরে আর কিছু দেখা যায় না। এ বনের আশ্চর্য নিস্তব্ধতা শঙ্করকে বিস্মিত করেছে। বনানীর সেই বিচিত্র নৈশ শব্দ এখানে স্তব্ধ কেন? আলভারেজ চিন্তিত মুখে ম্যাপ দেখছিল। বললে, শোনো শঙ্কর, একটা কথা ভাবছি। 8000 ফুট উঠলাম, কিন্তু এখনো পর্বতের সেই খাঁজটা পেলাম না যেটা দিয়ে আমরা রেঞ্জ পার হয়ে ওপারে যাব। আর কত উপরে উঠব? যদি ধরো এই অংশে স্যাডেলটা নাই থাকে। শঙ্করের মনেও খটকা যে না জেগেছে তা নয়। সে আজই উঠবার সময় মাঝে মাঝে ফিল্ড গ্লাস দিয়ে উপরের দিকে দেখবার চেষ্টা করেছে, কিন্তু ঘন মেঘে বা কুয়াশায় উপরের দিকটা সর্বদাই আবৃত থাকায় তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সত্যি তো, তারা কত উঠবে? আর সমতল খাঁজ যদি না পাওয়া যায়, আবার নিচে নামতে হবে, আবার অন্য জায়গা বেয়ে উঠতে হবে, দফা সারা। সে বললে, ম্যাপে কি বলে? আলভারেজের মুখ দেখে মনে হলো ম্যাপের উপর সে আস্থা হারিয়েছে। বললে, এ ম্যাপ অত খুঁটিনাটি ভাবে তৈরি নয়। এ পর্বতে উঠেছে কে যে ম্যাপ তৈরি করবে? এই যে দেখছো, এখানে স্যার ফিলিপো ডি ফিলিপির তৈরি ম্যাপ, যিনি পর্তুগিজ পশ্চিম আফ্রিকার ফার্ডিনান্ডো পো শৃঙ্গ আরোহণ করে খুব নাম করেন এবং বছর কয়েক আগে বিখ্যাত পর্বত আরোহী ডিউক অব আব্রুতসির অভিযানেও যিনি ছিলেন, কিন্তু রিক্টার্সভেল্ডে তিনি ওঠেননি।
এ ম্যাপে পাহাড়ের যে কন্টুর ছবি আঁকা আছে তা খুব নিখুঁত বলে মনে হয় না, ঠিক বুঝছি নে। হঠাৎ শঙ্কর বলে উঠল, ও কি? তাঁবুর বাইরে প্রথমে একটা অস্পষ্ট আওয়াজ এবং পরক্ষণেই একটা কষ্টকর কাশির শব্দ পাওয়া গেল, যেন থাইসিসের রোগী খুব কষ্টে কাতরভাবে কাশছে। একবার, দুবার, তারপরেই শব্দটা থেমে গেল। কিন্তু সেটা মানুষের গলার শব্দ নয়। শুনবা মাত্রই শঙ্করের সে কথা মনে হলো। রাইফেল নিয়ে সে ব্যস্তভাবে তাঁবুর বাইর হতে যাচ্ছে। আলভারেজ তাড়াতাড়ি উঠে ওর হাত ধরে বসিয়ে দিলে। শঙ্কর আশ্চর্য হয়ে বললে, কেন, কিসের শব্দ ওটা? বলে আলভারেজের দিকে চাইতেই বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলে তার মুখ বিবর্ণ হয়ে গিয়েছে। শব্দটা শুনেই কি সঙ্গে সঙ্গে তাঁবুর অগ্নিকুণ্ডের মণ্ডলীর বাইরে নিবিড় অন্ধকারে একটা ভারী অথচ লঘুপথ জীব যেন বন জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছে বেশ মনে হলো। দুজনেই খানিকটা চুপচাপ। তারপরে আলভারেজ বললে, আগুনে কাঠ ফেলে দাও, বন্দুক দুটো ভরা আছে নাকি দেখো। ওর মুখের ভাব দেখে শঙ্কর ওকে আর কোনো প্রশ্ন করতে সাহস করলে না। রাত্রি কেটে গেল। পরদিন সকালে শঙ্করেরই ঘুম ভাঙল আগে। তাঁবুর বাইরে এসে কফি করবার আগুন জ্বালতে সে তাঁবু থেকে কিছু দূরে কাঠ ভাঙতে গেল। হঠাৎ তার নজরে পড়ল ভিজে মাটির উপর একটা পায়ের দাগ। লম্বায় 11 ইঞ্চির কম নয়, কিন্তু পায়ে 3টে মাত্র আঙুল। 3 আঙুলেরই দাগ বেশ স্পষ্ট। পায়ের দাগ ধরে সে এগিয়ে গেল। আরও অনেকগুলো সেই পায়ের দাগ আছে, সবগুলোতেই সেই 3 আঙুল। শঙ্করের মনে পড়ল উগান্ডার স্টেশন ঘরে আলভারেজের মুখে শোনা জিম কাটারের মৃত্যু কাহিনী। গুহার মুখের বালির ওপর সেই অজ্ঞাত হিংস্র জানোয়ারের 3 আঙুলওয়ালা পায়ের দাগ। কাফির গ্রামের সেই সর্দারের মুখে শোনা গল্প। কাল রাত্রে অ্যালভারেজের বিবর্ণ মুখও সঙ্গে সঙ্গে মনে পড়ল। আর একদিনও অ্যালভারেজ ঠিক এরকমই ভয় পেয়েছিল, যেদিন পর্বতের পাদমূলে ওরা প্রথম এসে তাঁবু পাতে। বুনিপ, কাফির সর্দারের গল্পের সেই বুনিপ, রিক্টার্স ভেল্ড পর্বত ও অরণ্যের বিভীষিকা, যার ভয়ে শুধু অসভ্য মানুষ কেন, অন্য কোনো বন্য জন্তু পর্যন্ত এই 8000 ফুটের উপরকার বনে আসে না। কাল রাত্রে কোনো জানোয়ারের শব্দ পাওয়া যায়নি কেন? এখন তা শঙ্করের কাছে পরিষ্কার হয়ে গেল। আলভারেজ পর্যন্ত ভয়ে বিবর্ণ হয়ে উঠেছিল ওর গলার শব্দ শুনে। বোধহয় ও শব্দের সঙ্গে আলভারেজের পূর্ব পরিচয় ঘটেছে। আলভারেজের ঘুম ভাঙতে সেদিন একটু দেরি হলো। গরম কফি এবং কিছু খাদ্য গলাধঃকরণ করবার সঙ্গে সঙ্গে সে আবার সেই নির্ভীক ও দুর্ধর্ষ আলভারেজ, যে মানুষকেও ভয় করে না, শয়তানকেও না। শঙ্কর ইচ্ছে করেই আলভারেজকে ওই অজ্ঞাত জানোয়ারের পায়ের দাগটা দেখালে না। কি জানি, যদি আলভারেজ বলে বসে, এখনও তো পাহাড়ের স্যাডেল পাওয়া গেল না, তবে নেমে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন চাঁদের পাহাড় গল্পটির 3য় পর্ব। পর্বটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন গল্পের আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়। আবার আমরা আসব পরের পর্বটি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পের সন্ধ্যা চ্যানেলকে করে তুলুন আপনার অবসর সময়ের বন্ধু। শুভরাত্রি।